আমরা কাফেরগাঁও পৌঁছে গেছি। আর এই হলো আমাদের আজকের হোমস্টে, যার নাম হলো গ্রিন ভ্যালি হোমস্টে। এখানে কটেজও আছে, আবার বিল্ডিংও আছে। আমরা কিন্তু কটেজই নিয়েছিলাম। এইখানে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা রয়েছে। আর এটি হলো ডাইনিং রুম। এই হোমস্টের নাম, কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এইটি হলো আজকে আমাদের কটেজ, যেখানে কাকু আর বাপি কিন্তু অলরেডি গিয়ে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে এটা একটা রুম, কিন্তু এখানে দুটো রুম আছে। আপনাদের সামনে থেকে দেখাবার চেষ্টা করি। এই হলো একটি রুম, আর ঠিক তার পাশেই রয়েছে আরেকটি রুম। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা এবার বাইরে এসে দাঁড়িয়েছি সানসেট দেখব বলে। সূর্য আস্তে আস্তে পাহাড়ের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। সানসেটের পর ভিউটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। এইখানেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা রয়েছে, কিন্তু এখন তো মেঘ আর কুয়াশায় ঢাকা, তাই কিছুই দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কথাতেই আছে, আপনি কাঞ্চনজঙ্ঘাকে দেখেন না, কাঞ্চনজঙ্ঘা আপনাকে দেখা দেয়। সানসেটের পর পাহাড়ের দৃশ্যটা একেবারে বদলে গেল। আলো ঝলমলে পাহাড়ের রূপটাই কি অপরূপ, তাই না? দেখে মনে হচ্ছে পুরো পাহাড়টাকে যেন কেউ টুনিবাল্ব দিয়ে সাজিয়ে দিয়েছে। এখানে যে কি মারাত্মক ঠান্ডা, সেটা এখানে এলেই একমাত্র ফিল করতে পারবেন। ঠান্ডার হাত থেকে একটু রেহাই পাওয়ার জন্যই এই বনফায়ারের ব্যবস্থা। আর তার সাথে অন্তাক্ষরীও শুরু হয়ে গেছে। এই যে এদিকে চিকেনও চলে এসেছে তন্দুর হওয়ার জন্য। উফ, দেখেই তো যা লোভনীয় লাগছে। এটা হতেও তো বেশ খানিকটা সময় লাগবে। একদিকে কনকনে ঠান্ডা শীতের রাত, আর তার সাথে বনফায়ার উইথ বারবিকিউ চিকেন। কি মারাত্মক কম্বিনেশন, জাস্ট ফাটাফাটি। অদ্যই শেষ রজনী, যা মজা করার আজকেই করে নিতে হবে। কাল বাড়ি ফিরেই আবার সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যাব। আবার সেই একঘেয়ে দিনগত পাপক্ষয় চলতেই থাকবে। থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। বনফায়ারে ডান্স হবে না, সেটাও আবার হয় নাকি? তাই আমরাও শুরু করে দিলাম। আর ভিডিও করার দায়িত্ব কাকিমা নিজেই নিজের কাঁধে তুলে নিয়েছে। কাকিমা ভিডিও করার সাথে সাথে আমাদের মোটিভেটও করছিল। মোটিভেট হওয়ার পরে আমরা যে নাচতে শুরু করেছিলাম, তারপরে আর থামার নামই নিচ্ছিলাম না। সঙ্গে এইরকম ফ্যামিলি থাকলে মানুষ যে কোনো সময় যে কোনো জায়গায় এনজয় করতে পারে। এখানে সবাই যে যার মতো এনজয় করতে ব্যস্ত। সুরাজও আমাদের সাথে ডান্সে যোগদান করেছে। আপনারা যদি দার্জিলিং বা দার্জিলিংয়ের অফবিট বা কালিম্পং বেড়াতে আসেন, তাহলে আপনারা সুরাজের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সুরাজের কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বারবিকিউ চিকেন ইজ রেডি। তার সঙ্গে দেওয়া আছে কাঁচা পেঁয়াজ, পাতি লেবু আর কাঁচা লঙ্কা। উফ, দেখেই তো জিভে জল চলে আসছে। কাকিমা বলছে আরও একটু লেবুর রস দে, যাতে খেতে আর একটু বেশি টেস্টি লাগে। চোখের পলক পড়তেই সব শেষ হয়ে গেল। যদিও আমি আর ভাই বেশি খেয়েছি, তবে আমার থেকে ভাই বেশি খেয়েছে। সকালে ঘুম ভেঙে এই দৃশ্য দেখব বলেই তো অপেক্ষা করছিলাম সারা রাত্রি, কিন্তু কালকের মেঘলা আবহাওয়া দেখে সকালে এইরকম দৃশ্য দেখতে পাবো এটা কিন্তু আশা করিনি। সকালে ঘুম থেকে উঠে উদীয়মান সূর্যের আলোয় এই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলে নর্থ বেঙ্গল ট্রিপটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। উত্তরবঙ্গ বললে সবার প্রথমে যে নামটা আমাদের মনে ভেসে আসে সেটি হলো কাঞ্চনজঙ্ঘা। উত্তরবঙ্গ আর কাঞ্চনজঙ্ঘা যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
আমি এইমাত্র বললাম কাঞ্চনজঙ্ঘা, আসলে কিন্তু এর নাম খানসেনজোংঘা। এই নামের কিন্তু একটি বিশেষ অর্থ আছে। খাং মিন্স স্নো, সেন মিন্স গ্রেট, জোং মিন্স ট্রেজার, আর না মিন্স ফাইভ। এর অ্যাকচুয়াল মিনিং হলো দ্য ফাইভ ট্রেজার্স অফ দ্য গ্রেট স্নো। আজ বাড়ি ফেরার পালা, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এনজিপির উদ্দেশ্যে। কারণ রাস্তায় অনেকগুলো সাইট সিন আছে, সেগুলোকেও তো কমপ্লিট করতে হবে। বেশি দেরি তো করা যাবে না, তাহলে আবার ট্রেনের সময় হয়ে যাবে। যদিও সন্ধ্যের বেলায় ট্রেন, কিন্তু তাহলেও ঠিক সময় মতো স্টেশনে তো পৌঁছতে হবে, কারণ সমতলে পৌঁছলেই জ্যামে পড়তে হবে। এই অপরূপ পাহাড়ি শোভা কাল থেকে তো আর দেখতে পাবো না, এটা ভাবলেই মনটা যেন কীরকম খারাপ হয়ে যাচ্ছে। হাতে যেটুকুনি সময় আছে তার এক সেকেন্ডও নষ্ট না করে আমি এই প্রাকৃতিক শোভা মনের ক্যামেরায় মুঠোবন্দি করে রাখছি। প্রাকৃতিক শোভা মুঠোবন্দি করতে করতে আমরা পৌঁছে গেছি ডেলো পার্কে। এই পার্কে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা। এই পার্কটি হলো কালিম্পংয়ের সবথেকে হাইস্ট পয়েন্ট, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5590 ফুট উচ্চতায় অবস্থিত। ডেলো হিলে অবস্থিত বলে এই পার্কটির নাম ডেলো পার্ক। এছাড়া এখানে রয়েছে দূরবীন হিল। এই ডেলো হিল আর দূরবীন হিলের মাঝখানেই অবস্থিত হচ্ছে কালিম্পং শহরটি। প্রায় 8 একর জমির ওপর এই পার্কটি গড়ে উঠেছে। পুরো পার্কটি ঘুরে দেখতে 2 থেকে 2.5 ঘন্টা সময় তো লেগেই যায়। এটি আসলে একটি অ্যামিউজমেন্ট পার্ক। পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষের কাছেও এটি বেশ জনপ্রিয়। শীতকালে আবার স্থানীয় মানুষদের কাছে এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট। গেট দিয়ে ভেতরে ঢুকেই ডান দিকে এই যে আই লাভ কালিম্পং লেখা রয়েছে, এখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে। এটা ছবি তোলার জন্যই করা হয়েছে। আমরা এখন এখানে ছবি তুলছি না, ফেরার পথে এখানে দাঁড়িয়ে ছবি তুলে তারপরেই কিন্তু যাব। ছবি না তুলে কিন্তু এখান থেকে যাচ্ছি না। আস্তে আস্তে সবাই ওপরের দিকে উঠে যাচ্ছে ছবি তুলবে বলে। এই রাস্তা ধরে হেঁটে অনেকটাই ওপরে উঠতে হবে, তবেই কিন্তু এখানকার আসল ভিউ দেখতে পাওয়া যাবে। আমি তো এখনই হাঁপিয়ে গেছি। দিল্লি আভি বহুত দূর হ্যায়। হাঁটতে হাঁটতে আশপাশের যে ভিউ দেখতে পাবেন সেটা কিন্তু এক কথায় অসাধারণ। পরিষ্কার আকাশ, সূর্যের ঝলমলে আলো, তার সাথে হালকা হালকা ঠান্ডা, হাঁটতে কিন্তু মন্দ লাগছে না। এটি হলো ডেলো ট্যুরিস্ট লজ, যা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অন্তর্ভুক্ত। এটি আপনাকে অনলাইনে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল থেকে গিয়েই বুকিং করতে হবে। সবুজায়ন খালি এখানে এলেই দেখতে পাওয়া যায়, আর আমাদের ওখানে শুধু উষ্ণায়ন আর উষ্ণায়ন। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা হালকা দেখা যাচ্ছে, আর তলা দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। আর ওই দূরে নেপালের পাহাড়ও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকলে আর এই রকম ভিউ দেখতে পেলে আপনার মন কিন্তু কানায় কানায় ভরে যাবে। কাঞ্চনজঙ্ঘাকে আরেকটু ভালো করে দেখব বলে এখানে এসে দাঁড়ালাম, কিন্তু না, কাঞ্চনজঙ্ঘা আজকে আর দেখা দেবে না। এবার ডেলোকে টাটা বাই বাই বলে আমরা এগিয়ে চললাম, কারণ রাস্তায় এখনও কিছু সাইট সিন দেখতে বাকি আছে। এখানে যদি আমরা অনেকটা সময় নষ্ট করে দিই তাহলে কিন্তু বাকি সাইট সিন আর ঘুরে দেখা সম্ভব হবে না। আর এই যে সামনে যিনি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি হলেন আমার পার্সোনাল ফটোগ্রাফার, মানে আমার ভাই। কখন থেকে বলছি দুটো ছবি তুলে দে, এত আলোতেও বলছে লাইট কম, শ্যাডো পড়ছে, আর কত বাহানা। একটা কথা বলতে তো ভুলেই গেছি, কালিম্পংয়ের ডেলো পাহাড় কিন্তু একটি অন্যতম প্যারাগ্লাইডিং স্পট। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত আপনি এখানে প্যারাগ্লাইডিং করতে পারেন। তবে এই সময়সূচি কিন্তু পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভর করে। বয়স 4 বছরের বেশি হতে হবে এবং ওজন 20 থেকে 110 কেজির মধ্যে হতে হবে। এখানে 2 ধরনের প্যাকেজ আছে।
একটি হচ্ছে 2500 থেকে 3500 টাকা, যেখানে আপনি 10 থেকে 15 মিনিট প্যারাগ্লাইডিং করতে পারবেন। ডেলো পাহাড় থেকে শুরু হবে এবং সেটা এখানে ভেতরে হোম গ্রাউন্ডে এসে শেষ হবে। আরেকটি হলো 4 থেকে 5000 টাকার প্যাকেজ, যেখানে আপনি 20 থেকে 40 মিনিট প্যারাগ্লাইডিং করতে পারবেন এবং আপনাকে রেলি নদীর উপত্যকার ওপর দিয়ে ঘুরিয়ে আনা হবে। আর যদি ভিডিও করতে চান তাহলে তার জন্য 500 থেকে 1000 টাকা আপনাকে এক্সট্রা পে করতে হবে। এরপর আমরা চলে এসেছি সায়েন্স সেন্টারে। দূরে তাকালেই সমস্ত বৈজ্ঞানিক বিষয়বস্তু আপনি দেখতে পাবেন। আর বাঁদিকে রয়েছে সমস্ত বিজ্ঞানীদের স্ট্যাচু, লাইন ধরে একের পর এক সুন্দর করে সাজানো। হাতে বেশিক্ষণ সময় ছিল না বলে খুব তাড়াতাড়ি ভিতর থেকে ঘুরে চলে এসেছি। এখান থেকে এখন বেরোতে না পারলে সন্ধ্যের মধ্যে স্টেশনে পৌঁছানো কিন্তু সম্ভব হবে না। নর্থ বেঙ্গলে এলে পাহাড়ে ওঠা থেকে আর পাহাড় থেকে নামা পর্যন্ত এই তিস্তা নদীই কিন্তু একমাত্র আপনার পথের সঙ্গী। সন্ধেবেলা আমাদের ট্রেন ছিল 7:45 এবং সময় মতো ট্রেন ছেড়েও দিয়েছে। আমরা শুধু প্ল্যাটফর্মকে পিছনে ফেলেই কিন্তু এগিয়ে চলে যাচ্ছি না, আর পিছনে ফেলে রেখে যাচ্ছি সুবিশাল কাঞ্চনজঙ্ঘা, সবুজ চা বাগান আর খরস্রোতা তিস্তা নদীকে। এরাই তো নর্থ বেঙ্গলের মেন অ্যাট্রাকশন, যার জন্য এখানে ছুটে আসা। স্টেশনের লাস্ট সাইনবোর্ডটাও পেরিয়ে গেলাম। মন কিন্তু এবার প্রচণ্ড খারাপ লাগছে। মনে শুধু একটাই আশা জ্বলজ্বল করছে, সেটি হলো আবার আসিব ফিরে এই কাঞ্চনজঙ্ঘা, তিস্তা আর চা বাগান দেখিতে। খুব তাড়াতাড়ি আবার ফিরে তো আসতেই হবে। আজকের মতো ভ্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভ্লগে। ভ্লগটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন।